ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ল ভারতের যুদ্ধ বিমান তেজাস। আজকে দুবাইতে একটি এয়ার শো চলছিল এবং সেই এয়ার শোতে ভারত ছাড়াও বিভিন্ন দেশের যুদ্ধ বিমান বা অস্ত্রশস্ত্র প্রদর্শনের একটা প্রক্রিয়া যখন চলছিল, তখনই ভারতের যুদ্ধ বিমান তেজাস তা কিন্তু দুর্ঘটনার মুখে পড়ে এবং যে ভিডিও সামনে আসে তা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, অস্বস্তিকর। এবং এরপর ইন্ডিয়ান এয়ারফোর্সের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে যে ভারতের বীর পাইলট তিনি কিন্তু শহীদ হয়েছেন। এবং এই দুর্ঘটনা কেন হলো, এর পিছনে আসলে কোন তথ্য বা তত্ত্ব লুকিয়ে আছে সে বিষয়ে এখনো প্রকাশ্যে না এলেও প্রাথমিকভাবে এই দুর্ঘটনা কিন্তু গোটা ভারতকে নাড়িয়ে দিয়েছে। 2024-এ শেষবারের মতো তেজাস কিন্তু দুর্ঘটনার মুখে পড়েছিল রাজস্থানে। সে সময় কিন্তু পাইলট নিজেকে ইজেক্ট করে বাঁচাতে পেরেছিলেন। যারা জানেন না তাদেরকে একটু ছোট্ট বলে দিই ইনফরমেশন, যে এই সকল যুদ্ধ বিমানে ইজেক্ট প্রসেস করা যায়, অর্থাৎ যদি পাইলট দেখে যে যুদ্ধ বিমান তার ইশারাতে আর চলছে না, অর্থাৎ কোনো রকম টেকনিক্যাল ফল্ট হয়েছে, তখন কিন্তু পাইলট সিট থেকে বেরিয়ে আসতে পারেন এবং তিনি কিন্তু নিজেকে সেফ একটা পজিশনে নিয়ে যেতে পারেন এবং পরবর্তীকালে মাটিতে ল্যান্ড করতে পারেন। কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে যে এমন হঠাৎ করে পুরো বিষয়টি হয়ে যায়, ফলে পাইলট কিন্তু নিজেকে ইজেক্টও করতে পারেননি এবং তিনি কিন্তু দুর্ঘটনার মুখে পড়েন। এবং যে ভিডিও আপনারা দেখছেন তা কিন্তু অত্যন্ত অস্বস্তিকর এবং ভারতের বীর পাইলট কিন্তু আজকে দুর্ঘটনায় মারা গেছেন, তা কিন্তু অফিসিয়ালিও জানানো হয়েছে। এছাড়াও ভারতের একাধিক যুদ্ধ বিমানের ইউনিট কিন্তু আজকে দুবাই এয়ার শোতে পার্টিসিপেট করেছিল। তারা কিন্তু সাকসেসফুলি ভারতের যে জয়গাথা তা কিন্তু আন্তর্জাতিক মঞ্চে ডিসপ্লে করেছে। কিন্তু এক্ষেত্রে ভারতের যে যুদ্ধ বিমান আজকে দুর্ঘটনার মুখে পড়েছেন, তখন বলা হচ্ছে যে এই যুদ্ধ বিমানটি ব্যারেল রোল করার চেষ্টা করেছে। ব্যারেল রোল মানে একটি যুদ্ধ বিমান 360 ডিগ্রি ঘুরছে। এই যে প্রসেসটি করার সময় পাইলট বিমানটির কন্ট্রোল হারিয়ে ফেলেন। এবার পাইলট কন্ট্রোল হারিয়ে ফেলেছেন নাকি বিমানের ভিতরে কোনো টেকনিক্যাল ফল্ট হয়েছে সেটাও কিন্তু আমাদের এখন প্রকাশ্যে যেহেতু আসেনি, ফলে কিছুই বোঝা বা বলা যাচ্ছে না। বর্তমান সময়ে বারংবার বিদেশি শক্তিরা ভারতের বিমানকে বা বিমান এই প্রসেসটাকে যেভাবে টার্গেট করেছে, তারপরে ষড়যন্ত্র তত্ত্বের কথাও বিভিন্ন জায়গায় কিন্তু সোশ্যাল নেটওয়ার্কে লেখা হচ্ছে, তা অনেকেই হয়তো দেখতে পেয়েছে। আপনারা জানেন কিছুদিন আগে মুম্বাই এয়ারপোর্ট, দিল্লি এয়ারপোর্ট এবং কলকাতা এয়ারপোর্টে স্পুপিং করার চেষ্টা করা হয়েছে বিদেশি শক্তির পক্ষ থেকে। অর্থাৎ স্পুপিং মানে জিপিএস কন্ট্রোলকে কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছে বাইরে থেকে। একটি বিমান কোন উচ্চতায় উঠছে, কত ম্যাগনিটিউডে সে বিমানটি আছে এবং কোথায় সেটিকে ল্যান্ড করতে হবে, সেই যে দিশা আকাশে যখন বিমান ওড়ে তা কিন্তু জিপিএস সিস্টেম দেখায়। স্পুপিং করার ফলে এই জিপিএস সিস্টেম কিন্তু পাইলট দেখতে পারবে না। অর্থাৎ বিমানটি আসলে উত্তর দিকে উঠছে না পশ্চিম দিকে আছে, কতটা দূরে রানওয়ে, এমনকি রানওয়ে থেকে কতটা উচ্চতায় আছে, কোন জায়গায় রানওয়ে শেষ কোন জায়গায় রানওয়ে শুরু, এই পুরো প্রসেসটাই কিন্তু পাইলটের কাছে রিয়েল টাইমে যাবে না। 2 মিনিটে যদি লেটে অরিজিনাল ডাটাটা যায় তাহলেই কিন্তু একটা বিমান সম্পূর্ণভাবে দুর্ঘটনার মুখে পড়তে পারে। ফলে ষড়যন্ত্র তত্ত্বের একটা আভাস বিভিন্ন জায়গায় অলরেডি আলোচনা হচ্ছে। যদিও ইন্ডিয়ান এয়ারফোর্স এ বিষয়ে একটি এনকোয়ারি বসিয়েছে, এনকোয়ারি কমপ্লিট না হলে কোনো রকম কনক্লিউশনে আসা হয়তো আমাদের পক্ষে কঠিন এবং আমাদের উচিত নয়। কিন্তু আমি পার্টিকুলারলি নিজে যেভাবে সাম্প্রতিক সময়ে ভারত বিরোধী চক্রান্তগুলোকে অ্যাক্টিভ হতে দেখছি, তাতে কিন্তু দুশ্চিন্তা বাড়ছে। দেখুন, ভারতের মিলিটারি এই মুহূর্তে গোটা বিশ্বের কাছে আতঙ্কের নাম। অপারেশন সিন্দুরের পর ভারতের সেনাবাহিনী, ভারতের বায়ুসেনা স্পেশালি, যে মুন্সিয়ানার সঙ্গে পাকিস্তানে ঢুকে 9টি জঙ্গি ঘাঁটি এবং 11টি মিলিটারি স্ট্রাকচার সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দিয়েছে, তারপর ভারতের এই মিলিটারি অ্যাসেট তা কিন্তু গোটা দেশ বিদেশের কাছে চর্চার বিষয়। এবং আপনারা দেখেছেন কিছুদিন আগেও যে ভারতের যে এয়ারফোর্স টিম তা কিন্তু চায়নাকেও ওভারটেক করেছে শক্তিতে। সামগ্রিক শক্তির বিচারে ভারতের বায়ুসেনা কিন্তু এই বিশ্বের অন্যতম সেরা শক্তি। আর এই জন্যই কিন্তু ষড়যন্ত্র তত্ত্বের বিষয়টি সোশ্যাল নেটওয়ার্ক, টুইটার, এক্স হ্যান্ডেল বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে এবং সকলে প্রশ্ন করছেন যে এই ধরনের অভিজ্ঞ একজন পাইলট কিভাবে ফাইটার জেটের কন্ট্রোলটি হারিয়ে ফেললেন।
আরেকটা বিষয় এখানে ইম্পর্টেন্ট, আমি বিভিন্ন জায়গায় আলোচনা হতে শুনলাম যে পাইলট কিন্তু আমাদের কাছে একটি অ্যাসেট। নিঃসন্দেহে তিনি মানুষ, মানুষ মারা গেলে আমাদের সকলের ক্ষতি, এটা বাস্তব। কিন্তু সকলে পাইলট হতে পারেন না। কমার্শিয়াল বিমান চালানো আর ফাইটার জেটের পাইলট হওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, বিশেষজ্ঞরা বলছেন। একজন পাইলট গড গিফটেড হয়, আমি ফাইটার জেটের পাইলটের কথা বলছি। ফাইটার জেটের পাইলট কিন্তু গড গিফটেড ট্যালেন্ট হন, এবং সেই গড গিফটেড ট্যালেন্ট যখন ভারত সরকারের কাছে পৌঁছয়, তাকে মডিফাই করতে, তাকে আরো তৈরি করতে ভারত সরকার কিন্তু বিভিন্ন প্রকার ইনভেস্টমেন্ট করেন। শুধুমাত্র মনিটারি ইনভেস্টমেন্ট নন, তাকে সম্পূর্ণভাবে তৈরি করার জন্য মনিটারি ইনভেস্টমেন্টের পাশাপাশি এমন কিছু ইনভেস্টমেন্ট সরকারকে করতে হয় যা তাকে এক পরিপূর্ণ অ্যাসেটে কনভার্ট করতে সাহায্য করে। অর্থাৎ এই ধরনের অভিজ্ঞ পাইলট আমরা যে হারিয়ে ফেললাম, তা কিন্তু শুধুমাত্র একটি মানুষকে হারালাম, অন্য একটি মানুষ তাকে রিপ্লেস করবেন সেরকম বিষয়টি নয়। আমরা কিন্তু আমাদের দেশে কৃতি এবং অন্যতম সেরা অ্যাসেটকে হারালাম এই দুর্ঘটনার ফলে, যেখানে খারাপ লাগার পরিমাণটা আরো কিন্তু দুগুণ বাড়িয়ে দেয়। কারণ অপারেশন সিন্দুরের পরবর্তী সময় ভারত অ্যাক্টিভলি একাধিক মিলিটারি এক্সারসাইজ করেছে স্যার ক্রিক অঞ্চলে, বে অফ বেঙ্গলে, সেভেন সিস্টার্সে, কাশ্মীর প্রদেশে। কোথাও কোনো রকম ডিস্টারবেন্স কিন্তু আমাদের বিপক্ষে হয়নি। কিন্তু আজকে কোনো মিলিটারি এক্সারসাইজ সোকল্ড নয়, একটা দুবাই এয়ার শোতে একটি তেজাসের কন্ট্রোল হারিয়ে ফেললেন এক্সপিরিয়েন্স পাইলট, তা মানতে আমার অন্তত খুব কষ্ট হচ্ছে। আমি ধারাবাহিকভাবে এই খবরগুলো ফলো করে আমি দেখছি কিভাবে দেশের বিপক্ষে চক্রান্ত করা হচ্ছে। আপনারা কেউ ভেবেছিলেন সংবাদপত্রের অফিসে AK-47 গ্রেনেড পাওয়া যাবে? কেউ কি কখনো ভাবতে পারেন? আমিও তো একটি সংবাদপত্রের অফিস চালাচ্ছি, আমার অফিসে একটা বন্দুক রেখেছি আমি আমার নিজের আত্মরক্ষার জন্য, তাও আবার AK-47, মানে এত বড় একটা বন্দুক। এই তথ্য সত্যি কি বিশ্বাসযোগ্য হবে? কোনদিন হতে পারে না। ফলে সামগ্রিকভাবে দেখুন আজকে যে ছবি ভিডিও উঠে এসছে তা অত্যন্ত পীড়া দেয়, যন্ত্রণা দেয়। গ্যালারি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে এই ঘটনাটি ঘটেছে, ফলে সাধারণ মানুষ সেফ আছেন। এবং এই তেজাস কিন্তু আজকের ফাইটার জেট নয়, ভারত কিন্তু 24 বছর আগে ফাইটার জেটকে তৈরি করেছে। ফলে এতদিন উইদাউট এনি ঝামেলা, কোনো ঝুট ঝামেলা ছাড়া, কোনো টেকনিক্যাল ফল ছাড়াই তেজাস কিন্তু দাপিয়ে বেরিয়েছে গোটা বিশ্বে। কিন্তু আজকে আন্তর্জাতিক স্তরে সেই তেজাস দুর্ঘটনার মুখে পড়লো। আমরা হয়তো আরেকটি তেজাস বানিয়ে নেব, আমরা হয়তো যন্ত্রর রিপ্লেসমেন্ট করতে পারবো, কিন্তু যে আমরা অ্যাসেটকে হারালাম তার রিপ্লেসমেন্ট কি আমরা করতে পারবো? জানি না, এই খবরটি পড়তে গিয়ে আমার ভীষণ মাত্রায় আমার খারাপ লাগা সৃষ্টি হয়েছে। ফলে সেম এনার্জি হয়তো আমি দিতে পারলাম না, কিন্তু এই খবর কিন্তু আমাকেও ভাবাচ্ছে। এবং আমি জানি না এই রিকভার ভারত কিভাবে করবে। যাই হোক, কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।